গল্পটি হচ্ছে কোরিয়ার এমরস হোটেলের। ইনি হচ্ছেন হোটেলের মালিক ইয়াং জিন, যার বাবা ছিলেন এই হোটেলের প্রতিষ্ঠাতা। বাবার মৃত্যুর পর হোটেলের সমস্ত দায়িত্ব তাকে নিতে হয়। জিনের একটি মানসিক রোগ আছে, যা হল সে বিজোড় সংখ্যাকে প্রচণ্ড ঘৃণা করে। তার সবকিছু জোড় সংখ্যায় চায়, যেমন তার রুম নম্বর, কাপ, নোট খাতা, ডাস্টবিন থেকে শুরু করে কফি মেশিনের সিরিয়াল নম্বরটাও জোড় সংখ্যায় হতে হবে। এমনকি তার রুমের টেম্পারেচারটাও জোড় সংখ্যায় চায়। আর এই সব কিছু মেকশিওর করে তার হোটেলের একজন মেড বা কাজের লোক, যার নাম লি ইয়ং। লিয়ের স্বপ্ন ছিল সে একজন স্টেজ পারফর্মার হবে, কিন্তু বহু বছর অডিশন দেওয়ার পরেও তার সেই সুযোগ হয়ে ওঠেনি। সে এখনও স্টেজ পারফর্মার হওয়ার স্বপ্ন দেখে। সে মাঝে মধ্যে মনের অজান্তেই প্র্যাকটিস শুরু করে দেয়। একদিন তার এই পাগলামো জিন দেখতে পায়। সে জিনের রুম পরিষ্কার করার সময় গলা ছেড়ে গান গায় এবং নাচতে থাকে। জিনকে দেখতে পেয়ে সে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। জিন বলে, তোমার নাম হচ্ছে লি ইয়ং, নামটা জোড় সংখ্যার, আমার খুবই পছন্দ হয়েছে। লি তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এরপর কাজ শেষে বাড়ি ফেরার সময় লি তার গলায় থাকা নেকলেসটা খুঁজে পাচ্ছিল না। সে পুরো হোটেলে তার নেকলেসটা খুঁজে বেড়ায়। কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে জিনের রুমের সামনে চলে আসে এবং দরজায় 3 বার নক করে। জিন বলে, এরপর থেকে দরজায় 2 বার অথবা 4 বার নক করবে। লি বলে সে তার নেকলেসটা হারিয়ে ফেলেছে, যেটা তার মা তাকে উপহার দিয়েছিল। জিন বলে, তুমি ভেতরে এসে খুঁজে দেখতে পারো। এই শুনে লি তাকে সরি বলে চলে যায়। জিন তখন নেকলেসটা খুঁজতে থাকে। পরদিন সকালে লি যখন জিনের রুম পরিষ্কার করতে আসে, তখন সে এবং তার বন্ধু মিলে রুমে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারা একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটের ওপর লেখা ছিল, তুমি হয়তো এই জিনিসটাই খুঁজে বেড়াচ্ছ। প্যাকেটের ভেতরে ছিল লিয়ের নেকলেসটা। সেটা দেখে লি প্রচণ্ড খুশি হয় এবং সে জিনকে থ্যাংক ইউ লিখে একটি নোট রেখে যায়। এরপর বাড়ি ফেরার পথে লি ওভারব্রিজের ওপর খুশিতে নাচতে থাকে। আর সেই ওভারব্রিজের পাশেই জিন ট্রাফিক জ্যামে আটকে ছিল। সে লিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর লি তার মায়ের কাছে যায়। তার মা একটি হসপিটালে ভর্তি রয়েছেন। ওনার রোগ হচ্ছে উনি কিছুক্ষণ পর পর পুরনো সবকিছু ভুলে যান এবং পরবর্তীতে আবার সবকিছু মনে পড়ে। লি তার মাকে বলে, তোমার দেয়া এই নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বস এটা খুঁজে পেয়েছে। তিনি খুব ভালো একজন মানুষ। তার মা বলে, তোমার বস নিশ্চয়ই আমার সুন্দরী মেয়েটাকে চুরি করতে চায়। তখন লি তাকে বলে, আমাকে লি ইয়ং বলে একটু ডাকো, এটা তো আমার মেয়ের নাম। অর্থাৎ তিনি আবারও সবকিছু ভুলে গেছেন। এরপর দেখা যায় জিন এবং ভাইস প্রেসিডেন্টের মিটিং চলছে। ভাইস প্রেসিডেন্ট জিনকে বলেন, ইস্ট চেইন নামের একটি কোম্পানি আমাদের হোটেলের সাথে পার্টনারশিপ করতে চায়, যার ফলে আমরা আমাদের হোটেলটিকে আরও উন্নত করতে পারব। জিন উত্তরে বলেন, আমি আপাতত এইসব চাই না। আমি অন্য একটি বিজনেস শুরু করতে চাই, যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আর সেটি হচ্ছে আর্ট বিজনেস, যেখানে বিভিন্ন ধরনের আর্ট কেনাবেচা হবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা আমার আর্ট এবং আর্ট বিজনেসকে মোটেও গুরুত্ব দেননি। তখন ভাইস প্রেসিডেন্ট তাকে বলেন, তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি ছোটবেলায় তোমার বাবাকে একটি ড্রয়িং উপহার দিয়েছিলে। তোমার আঁকা সেই ড্রয়িংটি তিনি যত্ন করে তার লকারের ভেতর রেখে দিয়েছিলেন। এরপর জিন তার বাবার লকারটি খোলার চেষ্টা করেন। তিনি তার পছন্দের সমস্ত জোড় সংখ্যাগুলো দিয়ে চেষ্টা করেও লকারটি খুলতে পারেননি। পরদিন লি হোটেলের রুম পরিষ্কার করতে গিয়ে একটি কাগজ দেখতে পান। সেটি ছিল একটি সুইসাইড নোট, অর্থাৎ এই রুমে থাকা লোকটি খুব শীঘ্রই সুইসাইড করবেন। লি বিষয়টি তার বসকে জানান। জিন তখনই তার পার্টনার এবং হোটেলের ম্যানেজার মিস্টার হন এবং সুজিনের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেন। তার পার্টনার পরামর্শ দেন সেই লোকটিকে কিছু টাকা দিয়ে হোটেল থেকে বের করে দেওয়া উচিত। সুজিন জানান লোকটি হোটেল থেকে বের হবে 1 জানুয়ারি, তাই সে হয়তো 31st নাইটে সুইসাইড করতে পারে। তখন জিন সিদ্ধান্ত নেন লোকটিকে হোটেল থেকে বের না করে তার ওপর সবসময় নজর রাখা হবে এবং সে যাতে কিছুতেই সুইসাইড না করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তার এই সিদ্ধান্তে সুজিন এবং লি খুব খুশি হন। এরপর থেকে সুজিন সিসিটিভির মাধ্যমে লোকটির ওপর নজর রাখেন। লোকটির নাম জুন। জুনকে সুইসাইড করা থেকে বিরত রাখতে মিস্টার হন একটি ফোন দিয়ে আটেন। তিনি জুনের দরজায় নক করেন। জুন দরজা খুললে মিস্টার হন জানান যে জুন তাদের ক্রিসমাস কন্টেস্টের উইনার হয়েছেন। তিনি তাকে উপহার হিসাবে লিক্কাগ নামের একজন বিখ্যাত গায়কের কনসার্টের টিকিট দেন
এবং জানান আজ থেকে জুনের জন্য হোটেলের সমস্ত সুযোগ সুবিধা ফ্রি। এরপর ফ্ল্যাশব্যাকে জুনের অতীত দেখানো হয়। জুন একটি কোম্পানিতে ছোটখাটো চাকরি করতেন। একদিন তার গার্লফ্রেন্ড সান তাকে ফোন করে জানান যে তিনি অন্য কাউকে বিয়ে করবেন। এটি শুনে জুন প্রচণ্ড কষ্ট পান এবং কান্নাকাটি করে তার কাছে আরও একটি সুযোগ চান। সিভিল সার্ভিস এক্সাম পাশ করে বড় একটি জব নিব, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সান তাকে ছেড়ে চলে যায়। তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে একটি ফার্মেসিতে গিয়ে বলে, কেউ যদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে তাহলে কি সে মারা যাবে? ডক্টর বলে, অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে বিভিন্ন প্রবলেম হবে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বলে সে তাকে বিষ অফার করে, কিন্তু জুনের কাছে অত টাকা না থাকায় সেটা কিনতে পারে না। এরপর সে কীটনাশকের দোকানে আসে। দোকানদার তাকে বলে, এখন আর কেউ কীটনাশক খেয়ে মরে না, কিন্তু তুমি এই ইঁদুর মারার ওষুধটা ট্রাই করতে পারো। জুন বলে, আপনাকে কে বলেছে আমি মরতে চাই? এই বলে সে একটি গাছ কিনে চলে আসে এবং বলতে থাকে, আজকাল সুইসাইড করাটাও অনেক কঠিন হয়ে পড়েছে। তখন তার পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। সে বলে, অল্পের জন্য বেঁচে গেলাম। এরপর বাড়ি ফিরে জুন ডিসিশন নেয় যে মরতে হলে সে লাক্সারিয়াসলে মরবে। মৃত্যুর আগে কয়েকটা দিন সে উপভোগ করবে। তাই বাড়ির মালিককে ফোন করে সে তার অ্যাডভান্স করা টাকাগুলো তুলে নেয় এবং এমরস হোটেলে চলে আসে। সে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে যে তার একদম টপ ফ্লোরের একটা রুম লাগবে। রিসেপশনিস্ট জিজ্ঞেস করলে সে বলে, টপ ফ্লোর থেকে সে শহরের ভিউ দেখবে। দেখা যায় জুন হোটেলের টপ ফ্লোরের একটি রুম নিয়ে নেয়। রুমে থাকা ফ্রি বিয়ার এবং ফ্রি জুতো দেখে সে প্রচণ্ড খুশি হয়। তার রুমের টেলিফোনের সুইচের সাথে লাইটের সুইচ কানেক্ট করা ছিল। সে উল্টোপাল্টা বাটন প্রেস করে হোটেলের ওয়েক আপ কল সার্ভিসে ফোন করে দেয়। ওয়েক আপ কল সার্ভিসের কাজ হচ্ছে গেস্টদের দেয়া নির্দিষ্ট সময়ে তাদেরকে ফোন করে ঘুম থেকে ডেকে তোলা। ফোনের অপর প্রান্ত থেকে একটি মেয়ে বলে, আপনি কটায় ঘুম থেকে উঠতে চান? জুন বলে, সকাল 9:30। সে মেয়েটিকে আরও বলে, ফোন করার পরেও যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে আপনারা কি করবেন? মেয়েটি বলে, তাহলে আপনার রুম নক করা হবে। এরপর সে একটি সুইসাইড নোট লেখে যে বছরের শেষ দিনে আমি এই হোটেলে সুইসাইড করব, কারণ আমি দুর্ভাগ্য। জব থেকে এবং ভালোবাসার মানুষটি থেকে প্রতিটা ক্ষেত্রেই আমি ব্যর্থ হয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। লেখাটা তার কাছে ভালো না লাগলে কাগজটা সে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আরেকটি নোট লিখতে শুরু করে, কিন্তু সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়।